নমস্কার, পিপল ভয়েস নিউজে আপনাদের সবাইকে স্বাগত। আমি অরূপ। আপনারা এক কথায় বলতে পারেন 16 করা পূর্ণ হলো। আজকে আমরা যাদের আইন প্রণেতা বলি, যারা সংসদে যান আইন প্রণয়ন করতে, নতুন আইন বানাতে, আজকে তারা হাতাহাতিতে জড়িয়ে পড়লেন। হাতাহাতিতে শুধু জড়িয়ে পড়েননি, আর কি ধাক্কাধাক্কিতে জড়িয়ে পড়লেন। ফলে এর জেরে দুজন সাংসদকে বিজেপির হাসপাতালে ভর্তি করা হয়েছে। একজনের মাথায় 5টা স্টিচ পড়েছে এবং সর্বোপরি বিরোধী দলনেতা রাহুল গান্ধীর বিরুদ্ধে এফআইআর করতে চলেছে বিজেপি। এখনো পর্যন্ত, আমি যখন এই প্রতিবেদন করছি তখনও পর্যন্ত খবর, বিজেপি রাহুল গান্ধীর বিরুদ্ধে এফআইআর করবে। টিডিপির এক সাংসদ এবং বাসুরি স্বরাজ তারা মিলে রাহুল গান্ধীর বিরুদ্ধে সরাসরি গুন্ডাগর্দির চার্জ আনছেন। এবারে সংসদ শুরু হওয়ার পর উইন্টার সেশন, আমরা প্রথম দিন থেকে দেখেছিলাম যে সংসদের কোনো অধিবেশন প্রায় বসার নামেই গন্ধই ছিল না। একমাত্র শুক্রবার এবং শনিবার দিন যখন এই কনস্টিটিউশনের ওপর আলোচনা হয়েছিল, তখনই দুদিন আলোচনা হয়েছে। এরপর একের পর এক, আপনাদের যদি মনে থাকে, প্রথম দিন থেকে প্রথমে সংসদ শুরু হওয়ার পরে মোদি এবং আদানিকে নিয়ে শুরু হলো। কংগ্রেস মোদানি বলে শুরু করে দিল, বারবার করে যেটা করে যে তাদের জবাব দিতে হবে সেখানে দাঁড়িয়ে। তারপর তার পাল্টা বিজেপি সোরেস এবং জর্জ সরস এবং সোনিয়া গান্ধীর কি সম্পর্ক, সেটাকে সামনে নিয়ে এলো। এই নিয়ে টানাপোড়েন চললো যে সোনিয়া গান্ধীকে ওখানে বিবৃতি দিতে হবে, কংগ্রেসকে বিবৃতি দিতে হবে না, এখানেও থামেনি। তারপর গেল হচ্ছে রাজ্যসভার যে চেয়ারম্যান জগদীপ ধনখড়ের বিরুদ্ধে ইমপিচমেন্ট আনলো হচ্ছে কংগ্রেস সহ সমস্ত ইন্ডিয়া জোটের শরিক দলগুলো, তারা সবাই মিলে। সেটা নিয়ে কিছুদিন আর কি চললো। এবার এই সেশনে আর কি ইমপিচমেন্টে আলোচনা হবে না, এটা পরের সেশনে হবে, কারণ এই সেশন চলবে 20 তারিখ পর্যন্ত। এরপর অন্য কারণ, এরপর হচ্ছে যে প্রিয়াঙ্কা গান্ধী যে ব্যাগ নিয়ে এসছেন, একদিন উনি প্যালেস্টাইনের ব্যাগ আনলেন, পরের দিন উনি ব্যাগ নিয়ে এলেন হচ্ছে হিন্দুরা আক্রান্ত বাংলাদেশে। অর্থাৎ সংসদ যে কারণে বসেন, যে আইন প্রণয়ন হবে, ডিবেট হবে, তার থেকে অনেক দূরে চলে গেছে। আলটিমেট যেটা পড়েছিল সেটা হচ্ছে, এই দেখার ছিল, সেটা হচ্ছে আজকে যারা পার্লামেন্টারিয়ান, যারা আমাদের আইন প্রণেতা, তারা একে অপরের বিরুদ্ধে বলছেন আমাকেও ধাক্কা দিয়েছে, আমি পড়ে গেছি। আর একজন রাহুল গান্ধী বলছে যে আমাকে ধাক্কা দেওয়া হচ্ছে। राहुल गांधी ने धक्का मारा? राहुल गांधी ये तो बहुत लंबा गैप में खड़ा हुआ था। राहुल गांधी एक एमपी को धक्का लगा, मेरे ऊपर गिर पड़ा और मैं नीचे गिर गया। किसने धक्का मारा? राहुल गांधी ने? हाँ, राहुल गांधी ने। राहुल गांधी ने धक्का मारा? राहुल गांधी। कौन सी जगह पे सर? सर किस जगह पे? सर किस जगह पे? किस जगह पे? सीढ़ी के ऊपर में मैं खड़ा हुआ था और राहुल गांधी ने आकर के एक एमपी को धक्का लगाया, वो मेरे ऊपर गिर पड़ा और मैं। सांसद आरोप लगा रहे हैं, आरोप लगा रहे हैं। नहीं, देखिए, मैं पता नहीं, आपके शांत हो जाए, आपके कैमरा में होगा। ये पार्लियामेंट की एंट्रेंस है, इसमें मैं अंदर जाने की कोशिश कर रहा था, तो बीजेपी के एमपी जो थे वो मुझे ऐसे रोकने की कोशिश कर रहे थे, धकेल रहे थे और मुझे धमका रहे थे, तो वो हुआ है बस। नहीं, देखिए, हाँ किया है, मगर ठीक है, कोई मतलब धक्का मुक्की से हमें कुछ होता नहीं है, मगर ये एंट्रेंस है पार्लियामेंट हाउस की और हमारा अधिकार है अंदर जाने का, और बीजेपी के जो मेंबर्स हैं वो हमें अंदर जाने से रोक रहे थे। सेंट्रल इशू है जो आप लोग मांग कर रहे हैं, अमित शाह के रेजिग्नेशन को लेकर। नहीं, सेंट्रल इशू है कि ये कॉन्स्टिट्यूशन पर आक्रमण कर रहे हैं और जो अंबेडकर जी की मेमोरी है उसका अपमान कर रहे हैं। প্রিয়াঙ্কা গান্ধী ভদ্রা বলছেন যে তাদের যিনি রাজ্যসভার দলনেতা আছেন মল্লিকার্জুন খার্গেকেও ধাক্কা দেওয়া হয়েছে, তার নিতে লেগেছে।
ফলে এটা কি প্লাস একটা বলতে পারেন একটা চিড়িয়াখানা যে মতো শোনাচ্ছে, যে এরা যায় সংবিধানের কথা বলে, সংবিধান পকেটে নিয়ে ঘোরে, এরা আর কি সংবিধান কেন ভাঙছে সেই নিয়ে আলোচনা হয়, আম্বেদকারকে কোন দল কোথাও অপমান করলো তাই নিয়ে আলোচনা হয়, কে দলিতদের অনেক বেশি কাছের সেটা এরা নিজেদের মধ্যে চর্চায় থাকেন। অথচ এরা নিজেরা সংসদে আর কি মগজাস্ত্র নয়, মগজের চর্চা নয়, যেটা করছে পেশি শক্তির চর্চা অনেক বেশি করে, যেটা এটা কোনো ভেবে ফেলেছেন এটাই হয়তো মল্ল আর কি যুদ্ধের ভূমি, যেখানে আমরা একটা কথা না ছোটবেলায় পাড়ায় বলতাম, যেটা নিজেদের মধ্যে আলোচনায় যখন দুদল মারপিট করত, যে হাত থাকতে মুখে কেন। আজকে সে কথাটা সত্যি আমাদের খুব খারাপ লাগছে যে পার্লামেন্টেরিয়ানরা আজ হাতাহাতিতে যুক্ত হয়ে যাচ্ছেন। আমি দেখলাম যে চ্যানেলগুলোতে সেখানে প্রতাপ সারঙ্গী বলছেন যে রাহুল গান্ধী একজনকে ধাক্কা দিলেন, তারপরে সে আমার উপর পড়লো এবং প্রতাপ সারঙ্গীর মাথায় 5টা স্টিচ হচ্ছে, তাকে এই প্রতিবেদন করার সময় তাকে আইসিসিউতে ভর্তি করা হলো। আদতে যে জিনিসটা হয়েছে সেটা হচ্ছে কংগ্রেস এবং বিজেপির মধ্যে কমপ্লিট আর কি বলা যেতে পারে আস্থার অভাব, বিশ্বাসের অভাব। কেউ কাউকে বিশ্বাসই করেন না। আজকে পার্লামেন্টারি ডেমোক্রেসিতে দেখুন লড়াই, তর্ক বিতর্ক সেই জিনিসটা তো চলতেই থাকবে, এটা তো গণতন্ত্রের অঙ্গ, গণতন্ত্রকে শক্তিশালী করে। কিন্তু আজকে গান্ধী পরিবার এবং বিজেপি যে শীর্ষ নেতৃত্ব, তাদের দূরত্ব এতটাই বেড়ে গেছে যে কেউ কাউকে আর কি বলতে পারে, আমি যদি কোট আনকোট ঘৃণা কথাটা যদি ব্যবহার করি তাহলে বোধহয় সব থেকে এই শব্দটাই প্রযোজ্য হয়, যে কেউ কাউকে দেখতে পর্যন্ত রাজি নন, কেউ কাউকে তার কথা শুনতে পর্যন্ত রাজি নন। যে ভাষা ব্যবহার করা হচ্ছে, যে কথা ব্যবহার করা হচ্ছে, এবং শেষ পর্যন্ত হাতাহাতিতে চলে যাওয়া হলো। ফলে আপনি পার্লামেন্টে আলোচনা কি করে হবে? এই যদি দুটো দলের মধ্যে সম্পর্ক হয়, সেখানে আপনি আলোচনাটা আশা করেন কি করে? এবং এই যে আর কি যে জায়গায় বলা যেতে পারে চাপানোতরটা গেছে বা যে জায়গায় উত্তেজনাটা গেছে, সেখান থেকে যে প্রশমিত করবে, যে উত্তেজনাটাকে আবার নিয়ে এসে আলোচনার টেবিলে বসবে, সেই জায়গায় কিন্তু কোনো নেতাই এখনো পর্যন্ত নেই যে এই আলোচনাকে আর কি বাইরে বিতর্ক যাই হোক, কিন্তু সংসদ যেটা আলোচনার জায়গা, মল্লভূমির জায়গা নয়, সেই আনার মতো নেতা কিন্তু এখন দু দলের কেউ নয়। কারণ দু দলের কোনো নেতাকে আস্থার জায়গাটা সম্পূর্ণভাবে সেটা ভেঙে গেছে। আজকে আমরা যেটা বলি, যদি লোকসভায়, যদি রাজ্যসভায়, যদি আর কি সংসদে দাঁড়িয়ে তাদের নেতারা এরকম হাতাহাতি করেন, তাহলে তাদের কর্মীদের ওপর কি আঘাত আসবে? আমি জানি না এই নেতারা যখন করছিলেন সেই কথাটা তারা ভাবেন নাকি। কারণ তাদের কর্মীরা কিন্তু আর কি অনেক প্রাণের ঝুঁকি নিয়ে তারা কিন্তু রাজনীতিটা করেন, তারা কিন্তু পতাটাকে আঁকড়ে ধরেন, তারা কিন্তু বুথটাকে আগলে ধরেন। ফলে নেতাদের এই বলতে পারেন খামখেয়ালিপানায় বা নেতাদের এই অরাজনৈতিক কাণ্ডকলাপে যে আলটিমেট কিন্তু ভুক্তভোগী হবেন এই কর্মীরা, কিন্তু সেটার খেয়াল কে রাখে? আলটিমেট যেটা হলো, অমিত শাহ ইস্যুতে অমিত শাহ যেটা বলেছিলেন আম্বেদকারকে নিয়ে ফ্যাশন এবং আম্বেদকারকে নিয়ে বলাটা একটা ফ্যাশন হয়ে দাঁড়িয়েছে, এবং আম্বেদকারের যে নীতি কংগ্রেস ফলো করে না, এটার পর কিন্তু যথেষ্ট চাপে পড়েছিল বিজেপি। কারণ 2024 ভোটের সময় আপ কি বার 400 পার এই যে স্লোগানটা নরেন্দ্র মোদী দিয়েছিলেন, এরপর কিন্তু কংগ্রেস নেমে পড়েছিল সহ এনডিএর অন্য শরিকরা, যে এরা সংবিধানটাকে পাল্টাতে চায়। এটাই তারা বলতে চাইছিলেন যে সংবিধান, এবং তার ফলে কিন্তু বলা যেতে পারে একটা ঝটকা লেগেছিল বিজেপির। 240-এ এসে তাদের আসন থেমে গেছে, কারণ কংগ্রেস একটা ন্যারেটিভ তৈরি করতে পেরেছিল যে এরা সংবিধান পরিবর্তন করবে, এবং তার ফলে যারা পিছড়েবর্গ, যারা দলিত আছে, কনস্টিটিউশন চেঞ্জ করে তাদের আরো আর কি মার্জিনালাইজড করে দেওয়া হবে, সেটা কিন্তু মানুষে বিশ্বাস করেছিল। এরপর যখন আবার অমিত শাহ ইস্যুতে কংগ্রেস চেপে ধরেছিল অমিত শাহ অন্তত 10 সেকেন্ডের একটা ক্লিপ নিয়ে, সেটা অমিত শাহ প্রায় 90 মিনিটের 80 মিনিটের বক্তব্য,
সেখান থেকে মাত্র একটা 10 সেকেন্ড ওই ক্লিপটা বার করে কংগ্রেস তাতে প্রচার করেছে। প্রচার করা শুরু করার পর বিজেপি কিন্তু, কারণ এই 2025-এ ভোট আছে হচ্ছে দিল্লিতে, ভোট আছে হচ্ছে বিহারে, বিশেষ করে বিহারে এই জাতপাতের অঙ্ক কিন্তু প্রচণ্ডভাবে কাজ দেবে, এবং সেখানে আম্বেদকরকে অপমান এটা যদি লোকের কাছে নিয়ে যেতে পারে, সেটা কিন্তু বলা যেতে পারে ভোটাররা প্রভাবিতও হতে পারেন, যেটা লোকসভায় সময় প্রভাবিত হয়েছিল যে ইন্ডিয়ার নেতাদের ন্যারেটিভে। তাই জন্য দেখা যেতে পারে এই ইস্যুতে, যেমন আদানি ইস্যুতে সবাই এক হয়নি, এই ইস্যুতে কিন্তু ইন্ডিয়া জোটে সব শরিক এক হয়ে গিয়েছিল। এখানে অরবিন্দ কেজরিওয়ালও বলছেন, এখানে মমতা বন্দ্যোপাধ্যায়ও বলছেন, এখানে রাহুল গান্ধীও বলছেন, এখানে উদ্ধব ঠাকরেও বলছেন, সবাই একটা ইস্যুতে এক হয়ে গেছে। ফলে এবার কিন্তু বৃহস্পতিবার দিন যা কাণ্ড কারখানা রাহুল করলেন, তারপর সরাসরি বলা যেতে পারে কংগ্রেস কিন্তু আবার ব্যাকফুটে চলে গেল। যে কংগ্রেস একটু টেরে ফুড়ে উঠছিল, ফলে রাহুলের এই কাণ্ড কারখানা, আশা করি পরবর্তীকালে হয়তো ভিডিও ফুটেজটাও বাইরে আসবে। এই কাণ্ড কারখানার পর রাহুলের বিরুদ্ধে এফআইআর হলে কংগ্রেস কিন্তু পুরো জিনিসটা এবার আবার বিজেপির হাতে পুরো বলা যেতে পারে তাসটা তুলে দিল। কিন্তু আফসোস যে যাদের আমরা সংসদে পাঠিয়েছি, যারা আমাদের কাছে ভোটের জন্য আসে, যারা নানা বড় বড় বক্তব্য রাখে, যার আমরা ভাবি যারা দেশকে প্রগতির দিকে এগিয়ে নিয়ে যাবে, তারা শেষ পর্যন্ত হাতাহাতিতে জড়াচ্ছে। সত্যি বলতেই পারি হায় গণতন্ত্র। আপনারা দেখতে থাকুন আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন, আপনাদের মতামত জানান।